হ্যালো ভিউয়ার্স, ইতিহাস সম্পর্কে যারা একেবারেই কোনো ধারণা রাখেন না তাদেরকেও যদি প্রশ্ন করা হয় কার আমলে টাকায় ৮ মণ চাল পাওয়া যেত, তারাও নির্দ্বিধায় বলে বসবেন শায়েস্তা খাঁ। একথা অনিবার্যভাবে সত্য। বাংলার মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলেই ঢাকা পরিণত হয়েছিল সমৃদ্ধির নগরীতে। চালের দাম নেমে আসে প্রতি টাকায় ৮ মণ। বাংলার মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ঢাকার সুবেদারি থেকে যেদিন অবসর নিয়েছিলেন, মানুষের ঢল নেমেছিল রাস্তায়। তাকে বিদায় জানাতেই মানুষের সেই ঢল। রাষ্ট্রীয় সব মর্যাদা প্রদর্শনের পর তার নির্মিত পশ্চিম ফটকের সামনে দাঁড়িয়ে শেষ বিদায় নিয়েছিলেন তিনি। বিদায়ের মুহূর্তে তার শেষ নির্দেশ ছিল তিনি যে পশ্চিম ফটক দিয়ে শহর থেকে বিদায় নিচ্ছেন তা যেন বন্ধ করে দেওয়া হয়। পুনরায় কেউ যদি চালের দাম ওই স্তরে নিয়ে আসতে পারেন তবেই যেন এই ফটকটি খুলে দেওয়া হয়। এই ঘটনার সত্যতা নিয়ে হয়তো আপনার সন্দেহ থাকতে পারে, তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তার শাসনামলে বাংলা হয়ে উঠেছিল একটি সমৃদ্ধ জনপদ। কিন্তু দস্যুতা এবং প্রাকৃতিক বিপর্যয়ে তটস্থ বাংলা কি করে শায়েস্তা খাঁর আমলে সমৃদ্ধির চূড়ায় উঠেছিল? কি ছিল সেই রহস্য? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শায়েস্তা খাঁর পিতামহ খাজা গিয়াসউদ্দিন ছিলেন তাতারস্তানের বাসিন্দা। বর্তমানে এটি রাশিয়ার অন্তর্গত একটি এলাকা। খাজা গিয়াসউদ্দিনের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। দুর্দশাগ্রস্ত তাতারিদের অনেকেই তখন ভারত ভূমিতে পাড়ি জমিয়েছিল। মোগল সম্রাটদের দরবারে চাকরি করে অনেকের ভাগ্যের পরিবর্তনও হয়েছে। তার চারিত্রিক দৃঢ়তা দিয়ে ধীরে ধীরে মুঘল সম্রাট আকবরের বিশ্বস্ত রাজ কর্মচারীর একজন হয়ে ওঠেন গিয়াসউদ্দিন। খাজা গিয়াসউদ্দিনের মেয়ে মেহেরুন্নিসা রূপে গুণে ছিলেন অতুলনীয়। অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে মোগল সম্রাট জাহাঙ্গীর তাকে বিয়ে করেছিলেন। এরপর মেহেরুন্নিসা হয়ে উঠলেন ভারতবর্ষের সম্রাজ্ঞী। সম্রাট জাহাঙ্গীরের উপর সম্রাজ্ঞী মেহেরুন্নিসার অপরিসীম প্রভাবের কথা ছিল সর্বজন বিদিত। মেহেরুন্নিসার ভাই আসফ খানকে নিযুক্ত করা হয়েছিল জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী হিসেবে। আসফ খানের মেয়ে মমতাজ মহলের বিয়ে হয় সম্রাট শাহজাহানের সাথে। সেই আসফ খানের পুত্রই ছিলেন শায়েস্তা খাঁ। তার আসল নাম ছিল মির্জা আবু তালিব বেগ। ১৬৪১ সালে পিতা আসফ খানের মৃত্যু হলে প্রধানমন্ত্রীর দায়িত্ব আসে তার কাঁধে। শুধু বাদশাহী পরিবারের সাথে ঘনিষ্ঠ আত্মীয়তার সূত্রে আবদ্ধ থাকার কারণে নয়, বরং দক্ষতার সাথে দায়িত্ব পালনের কারণেই তাকে দেওয়া হয় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব। ক্ষমতার কেন্দ্রে থাকার কারণে দেশ শাসনের ব্যাপারে অভিজ্ঞতারও কমতি ছিল না তার। সম্রাট শাহজাহান তাকে শায়েস্তা খাঁ উপাধিতে ভূষিত করেন। বাংলার সুবাদার নিযুক্ত হওয়ার আগে তিনি বিহারের শাসনকর্তা, সম্রাটের দরবারের প্রধানমন্ত্রী, গুজরাটের সুবেদার, গোলকুন্ডা যুদ্ধের প্রধান সেনাপতি, দাক্ষিণাত্যের সুবেদার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মামা হওয়ার সুবাদে আওরঙ্গজেবেরও ঘনিষ্ঠ ছিলেন তিনি। সিংহাসন নিয়ে উত্তরাধিকারীদের চলা দ্বন্দ্বের সময়ও আওরঙ্গজেবের পক্ষ নিয়েছিলেন শায়েস্তা খাঁ। ইতিহাসবিদদের ধারণা এই কারণেই সম্রাট আওরঙ্গজেবের আজীবন কৃতজ্ঞতা অর্জন করেছিলেন শায়েস্তা খাঁ। ১৬৫৮ সালে আওরঙ্গজেবের সিংহাসনে বসার পরেও তার প্রভাব প্রতিপত্তি ছিল অব্যাহত। ১৬৬৩ সালে তাকে বাংলার নায়েবে নাজিম হিসাবে নিযুক্ত করা হয়। মারাঠা সর্দার শিবাজির সাথে যুদ্ধে তিনি আহত হয়েছিলেন, তাই অসুস্থ ছিলেন শায়েস্তা খাঁ। এরপর ১৬৬৪ সালে দায়িত্ব নিতে ঢাকায় আসেন তিনি। নদী বিধৌত বাংলায় তখন মগ আর পর্তুগিজ জলদস্যুদের শায়েস্তা করার দায়িত্ব শায়েস্তা খাঁই কাঁধে তুলে নেয়। মগ জলদস্যুদের দস্যুতার মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ায় বণিক আর সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। বিদেশি বণিক তো দূরের কথা, ভারতের অন্য এলাকার সাথেও ব্যবসা বাণিজ্য করতে পারছিল না বাংলার মানুষজন। নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম তাই আকাশচুম্বী হয়ে উঠেছিল। মগ আর পর্তুগিজ জলদস্যুদের নিশ্চিহ্ন করতে পারলে ব্যবসা বাণিজ্যে ইংরেজরা পাবে অপরিসীম সুবিধা।
এই কথা ভেবেই তিনি ইংরেজদের কাছে সহায়তা দাবি করেন। তবে ইংরেজরা রাজনীতিতে জড়িয়ে না পড়ার কথা জানিয়ে কোনো সাহায্য করতে সম্মত হলেন না। এতে ইংরেজদের উপর ক্ষুব্ধ হয়েছিলেন শায়েস্তা খাঁ। জলদস্যুর হাত থেকে রেহাই পেতে ওলন্দাজ বণিকদের সহায়তা করার প্রস্তাব দিলে তৎক্ষণাৎ রাজি হয়ে যায় ওলন্দাজ বাহিনী। তবে ওলন্দাজদের আসার আগেই ভয়ভীতি প্রদর্শন করায় সন্দ্বীপে পর্তুগিজ জলদস্যুদের কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। যেহেতু ইতিমধ্যেই পর্তুগিজদের তিনি নিয়ন্ত্রণে এনেছেন, তাই ওলন্দাজদের সহায়তার দরকার ছিল না। ফলে মোগল নৌবহরে যুক্ত হওয়ার জন্য ওলন্দাজ রণতলে উপস্থিত হলে তিনি তাদের ধন্যবাদ দিয়ে বিদায় জানান। এই অভিযানে সহায়তা করার বিনিময়ে ওলন্দাজ বাহিনী তার কাছ থেকে অতিরিক্ত সুবিধা আদায়ের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি থেকেও মুক্ত হয়েছিলেন শায়েস্তা খাঁ। বিরাট শক্তিশালী মগ জলদস্যুদের উৎপাত থেকে রক্ষা পেতে দরকার স্থায়ী সমাধান। এই কথা মাথায় রেখে ঢাকায় নৌ এবং অশ্বারোহীদের সমন্বয়ে এক বিরাট বাহিনী গড়ে তোলার প্রয়োজন অনুভব করেন তিনি। শায়েস্তা খাঁ দীর্ঘদিন পরিশ্রম করে ৪৩,০০০ সেনার বিশাল বাহিনী গড়ে তোলেন। নদীপথে হোসেন বেগের নেতৃত্বে এবং স্থলপথে নিজের পুত্র উমেদ খান নেতৃত্বে সম্মিলিত বাহিনী পাঠানো হয়। গঙ্গার বদ্বীপ এলাকার বিভিন্ন অঞ্চলে দস্যুতা করে বেড়ানো মগদের ধাওয়া করে আরাকানে ফেরত পাঠানো হয়। মগ এবং পর্তুগিজ দস্যুদের আধিপত্য কমে আসায় ঢাকা সহ পুরো পূর্ব বাংলায় ব্যবসা বাণিজ্যে স্থিতিশীলতা এবং নিরাপত্তা ফিরে আসে। একই সময়ে আরাকানদের কাছ থেকে চট্টগ্রাম দখল করে তার নাম দেন ইসলামাবাদ। নদীপথ নিরাপদ হওয়ায় শায়েস্তা খাঁর সময় আমদানি রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আসে। বাণিজ্যের এই গতিশীলতার কারণে ঢাকায় পণ্য সরবরাহ বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতাও বাড়তে থাকে। ১৬৬৬ সালে ইউরোপীয় পর্যটক ফ্রান্সিস বার্নিয়ারের মন্তব্য ছিল, চালের সাথে ঘি এবং ৪-৫ রকমের মটরশুঁটি দিয়ে একরকম খাদ্য তৈরি হয়। এটি অতি সাধারণ লোকেরও খাদ্য। মাছ মুরগিও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বাজারে। শায়েস্তা খাঁর আমলে ঢাকা ছিল মসলিনের জন্য প্রসিদ্ধ। ওলন্দাজ বণিকেরা ঢাকা থেকে এই বস্ত্র ইউরোপ আর এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করত। তবে সবচেয়ে ভালো মসলিন তিনি রাজপরিবার এবং শাসনকর্তাদের ব্যবহারের জন্য রাখতে নির্দেশ দিয়েছিলেন এবং এই লক্ষ্যে একজন কর্মচারীও নিয়োগ করেছিলেন। শায়েস্তা খাঁ কতটা চতুর এবং দক্ষ ছিলেন তা আরেক ইউরোপীয় পর্যটক জা ব্যাপটিস্ট টারভানিয়ার এর লেখা থেকে পাওয়া যায়। তিনি তার দিনলিপিতে লিখেছিলেন, শায়েস্তা খাঁ সম্রাট আওরঙ্গজেবের মাতুল এবং রাজ্যের সবচেয়ে চতুর লোক। ঢাকা আগমনের পরদিন তাকে সালাম দিতে গেলাম। তাকে সোনার বুটিদার ও সোনালি ফিতা জড়ানো একটি জমকালো লম্বা জামা এবং পান্না খচিত একটি চাদর উপহার দিলাম। তবে রাজস্ব আদায়ে শায়েস্তা খাঁ ছিলেন কঠোর প্রকৃতির। কোম্পানিগুলোর কাছ থেকে বছরে ৩,০০০ টাকা কর আদায় করেছিলেন তিনি। জনগণের কাছ থেকেও কর আদায় বৃদ্ধি পায় তার আমলে। অনেকেই বলে থাকেন এর ফলে জনগণের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে কমে যায়। তবে শায়েস্তা খাঁ কোম্পানির ব্যাপারে কঠোর হলেও জনগণের কাছ থেকে অতিরিক্ত কর আদায় না করার লক্ষ্যেও ব্যবস্থা নিয়েছিলেন। ইংরেজ সহ সব ইউরোপীয় বণিকদের শায়েস্তা খাঁ অনধিকার প্রবেশকারী বলে মনে করতেন। বিশেষ করে তার শাসনামলের শেষের দিকে ইংরেজদের সামরিক ক্ষমতা বৃদ্ধি এবং রাজনীতিতে জড়িয়ে পড়ার প্রবণতা দেখে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তাই ইংরেজদের লিখিত ইতিহাসের অনেক ক্ষেত্রেই তাকে স্বেচ্ছাচারী আর বুদ্ধিভ্রষ্ট বৃদ্ধ নবাব হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে ন্যায়পরায়ণ শাসক এবং দক্ষ যুদ্ধ পরিচালক হিসাবে তার খ্যাতি ছিল বাংলার মানুষের মুখে মুখে। তার সময় ঢাকা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছিল। জলদস্যু বিতাড়িত হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যে পূর্ব বাংলার সোনালী সময় শুরু হয়। ঢাকার স্থাপত্য কলাও তার সময় বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল। প্রিয়তম কন্যা পরিবেবের সমাধিসৌধ ছাড়াও তার আমলে নির্মিত হয়েছিল ছোট বড় অসংখ্য মসজিদ। ঢাকার বুকে এখনও শায়েস্তা খানের স্মৃতি উজ্জ্বল হয়ে রয়েছে। শায়েস্তা খানের বিদায়ের দিনের নির্দেশনা অনুযায়ী পশ্চিম ফটকটি আটকে দেওয়া হয়েছিল। বন্ধ ফটক পুনরায় খুলেছিল
40 বছর পর সরফরাজ খানের শাসনামলে চালের দাম আবার ওই স্তরে নেমে এসেছিল বলে ঢাকা থেকে বিদায়ের পর আগ্রায় বিশ্রামের সিদ্ধান্ত নেন শায়েস্তা খাঁ। সেখানেই 86 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পরপারে চলে গেলেও কিংবদন্তি আজও বেঁচে আছে ঢাকার মানুষের মুখে মুখে। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।